আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কাউসারুল আলম, ফিজিওথেরাপি কনসালটেন্ট অ্যান্ড বিভাগীয় প্রধান, ঢাকা ইম্পেরিয়াল হসপিটাল ফিজিওথেরাপি সেন্টার। ফিজিওথেরাপি চিকিৎসায় অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল এক্সামিনেশন আসলে জরুরি কিনা, এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমি আমার প্র্যাকটিস এবং যখন রোগী দেখি সেন্টারে, তখন সমসাময়িক কিছু অসুবিধা বা কিছু অসঙ্গতি এগুলো আমার চোখে পড়ে এবং দেখি যেগুলো একজন রোগীর জন্য, আপনাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে। এই বিষয়টি যদি আপনাদের সাথে শেয়ার না করি বা সঠিক বিষয়গুলো যদি আপনারা না জানেন বা না বুঝেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য সুরক্ষা বা আপনার স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য আপনারা যে সঠিক রাস্তা খুঁজে বেড়াচ্ছেন সেটা থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাবেন এবং চারপাশে ঘুরতে থাকবেন, কিন্তু আপনার স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেও সেই সমস্যাটা সমাধান হয় না। বিষয়টি কিন্তু প্রতিনিয়ত তাই দাঁড়াচ্ছে। আমি আমার সেন্টারের কথাই দিয়ে বলি, সেটা হচ্ছে যে ধরেন একজন রোগী আমার কাছে আসছে, সেটা হচ্ছে কোমর ব্যথা কিংবা ঘাড় ব্যথা বা প্যারালাইসিসের কোনো সমস্যা নিয়ে, অথবা ফ্র্যাকচার কেসের সমস্যা নিয়ে বা এনিহাও অন্যান্য সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে কিছু যে বিষয়টা আমি দেখতে পাই, অনেক রোগী আসেন যে অ্যাসেসমেন্ট ছাড়া, যে ছোট একটা কাগজে আপনার কয়েকটা জিনিস লেখা নিয়ে আসে, হয়তোবা সেটা হচ্ছে একটা মেশিন, কিংবা আপনার কেউ একজন বলে দিল যে শুধুমাত্র আপনার ট্রাকশন হবে, বা কেউ একজন একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল, সেভাবে আপনার হচ্ছে এসে আমাদেরকে বা আমাকে বলেন যে আমি এইভাবেই চিকিৎসা নিতে যাচ্ছি। যে চিকিৎসাটা সম্পূর্ণ হওয়ার কথা, সেই চিকিৎসাটা সঠিকভাবে না হয়ে যদি সেটা আপনার অসম্পূর্ণভাবে চিকিৎসা হয়, তো সেই জিনিসটা আপনার জন্য সম্পূর্ণ হবে না এবং আপনার চিকিৎসা কিন্তু সঠিক হবে না। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন বা একজন রোগী যখন কোনো সমস্যার সমাধানের জন্য একজন চিকিৎসক স্পেশালিস্টের কাছে যান, যেটা হোক আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য, ফার্স্ট টাইম কিন্তু একজন চিকিৎসকের কাছে গেলে যে নিয়মটা, সেটা হচ্ছে চিকিৎসক কিন্তু রোগীকে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ অ্যাসেসমেন্টটা কিন্তু ফিল আপ করে নেন, যেটা শর্ট সময়ের ভিতরে কিন্তু আমরা এটা ফিল আপ করি। এটা সারা বিশ্বে কিন্তু সাধারণত করা হয়ে থাকে। এরপরে যখন আর অ্যাসেসমেন্টটা ফিল আপ করা হয়, তার রোগীর সমস্যা অনুযায়ী এই সমস্যা সমাধানের জন্য, তার ডায়াগনোসিসটা সেটাকে নির্ধারণ করার জন্য, আসলে কি হয়েছে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা চিকিৎসকরা এই অ্যাসেসমেন্টটা ফিল আপ করি। যদি কোনো চিকিৎসক রোগীর পর্যাপ্ত হিস্ট্রি বা পর্যাপ্ত ফিজিক্যাল এক্সামিনেশন কিংবা অ্যাসেসমেন্ট না করে, সেক্ষেত্রে ওই উক্ত রোগীর রোগ সমস্যা বুঝতে যেমনটা কষ্ট হবে এবং চিকিৎসা তো আসলে সেখানে দেওয়া যাবে না। অনেক সময় রোগী না এনে আমাদেরকে এসে বলে যে তো এই সমস্যা আসলে কি করা যায়। তৎক্ষণাৎ অবশ্যই সে উত্তরটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আগে রোগী নিয়ে আসেন, কারণ রোগীর সমস্যা আগে আমাকে বুঝতে হবে। এখন ধরেন ফিজিওথেরাপি চিকিৎসার বেলায় এই অ্যাসেসমেন্টটা খুবই বেশি অবহেলার একটা দিক হয়ে দাঁড়াচ্ছে রোগীর নিকটে, কারণ অনেক সেন্টার বাংলাদেশে আনাচে গজাচ্ছে বা হচ্ছে। সেক্ষেত্রে কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপি কনসালটেন্ট দ্বারা পরিচালিত যে সেন্টারগুলো আছে, সেটা হাতে গোনা কিন্তু বর্তমানে কম, যেটা বিভাগীয় পর্যায়ে কিংবা আপনার জেলা পর্যায়ে আগের তুলনায় কিন্তু এখন বাড়তেছে। এক্ষেত্রে বাংলাদেশে যে স্বাস্থ্য সুরক্ষা আইন বা যে প্রচলিত ধারায় এই ফিজিওথেরাপি সেক্টরে কিন্তু স্ট্রং আইন না থাকার কারণে আমরা কিন্তু টেকনিশিয়ান দ্বারা ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হচ্ছে, যারা আসলে ফিজিওথেরাপি চিকিৎসক না। এখানে আনকোয়ালিফাইড লোকও কিন্তু বর্তমানে শিখে ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছে। তো ওই ক্ষেত্রে ধরেন আপনি একজন চিকিৎসকের কাছে না গিয়ে আপনি একজন টেকনিশিয়ানের কাছে গেলেন, অথবা আপনি একজন আনকোয়ালিফাইড লোকের কাছে গিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আসছেন। বিভিন্ন আমরা পত্র পত্রিকা আমরা দেখতে পাই যে একজন রোগী খুব ক্ষতি হয়ে গেছে বা রোগীর চিকিৎসা পরিবর্তে অন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এখন আপনি বা একজন রোগী যখন একজন টেকনিশিয়ান কিংবা একজন আনকোয়ালিফাইড লোকের কাছে যাবেন, যিনি কিনা ফিজিওথেরাপি স্পেশালিস্টই না, ফিজিওথেরাপি চিকিৎসকই না, তাহলে সেই ব্যক্তি আপনার অ্যাসেসমেন্ট করার কোনো যোগ্যতা রাখে না। ধরেন এই বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রোগীকে আপনার যে ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত যে অ্যাডভাইস কিংবা যে রেফার করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিছু আইডিয়া দিয়ে দেওয়া হয়, বা সেক্ষেত্রে আপনার ওই যে আইডিয়ার জন্য যে কাগজটা লিখে দেওয়া হয়, যে এই কাগজটা, বা ধরো সরকারি মেডিকেল কলেজের হসপিটাল ফিজিওথেরাপি সেন্টার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে যে একটা ছোট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে যে একটা ছোট কাগজ দিয়ে দেওয়া হয় যে এই রোগীর ট্রিটমেন্টটা হচ্ছে এরকম, একটা প্রেসক্রাইব দিয়ে দেওয়া হয়। এখন প্রেসক্রিপশন অনুসারে আপনার কিন্তু যে চিকিৎসা, যেটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নির্ভর একটা চিকিৎসা, সম্পূর্ণ ফিজিক্যাল মেথড সিস্টেম আমাদেরকে চিকিৎসা করতে হয়। সেখানে ম্যানুয়াল থেরাপি থাকে, সেখানে থেরাপিউটিক এক্সারসাইজ থাকে, সেখানে আপনার হচ্ছে আরো অন্যান্য মেথড থাকে, আর অন্যান্য মেথড আপনার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয়। এই ক্ষেত্রে যে টেকনিশিয়ান বা আনকোয়ালিফাইড লোক, তিনি তো আপনার হচ্ছে শুধু ওই কাগজের উপর ডিপেন্ড করবেন, কিন্তু অনেক সময় আপনার সেই কাগজটা যে লেখা থাকে, সেটা যে প্র্যাকটিক্যালি আমাকে বা একজন রোগীকে চিকিৎসাটা দিতে হবে,
তবে এটা এমন না যে আপনি একটা ওষুধ প্রেসক্রাইব করে দিলেন, সেটা আপনি বাসায় যে রোগী খেয়ে ফেললো। বিষয়টা কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা বেলা এরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে যে সবগুলো সিস্টেম, ম্যানুয়াল থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, প্রত্যেকটা মেথড রোগীর সিমটম বুঝে, মেকানিজম বুঝে, আপনার এক্সারসাইজ থেরাপি বলেন, সবকিছু কিন্তু মাপ যোগ করে, মেজারমেন্ট করে, অ্যানালাইসিস করে কিন্তু দিতে হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি একজন টেকনিশিয়ানের দ্বারা সম্ভব হবে বা একজন আনকোয়ালিফাইড লোকের ক্ষেত্রে কি সম্ভব হবে? আমি মনে করি কখনোই সম্ভব না। এই জন্য যখন প্রচলিত সিস্টেমে যখন কোনো রোগী আমাদের কাছে আসে বা আমার এখানে আসে, এরকম অনেক রোগী পাই, অনেক। সেক্ষেত্রে আপনার যেটা হয় যে আমি সর্বপ্রথম যে কাজটা করি চিকিৎসক হিসেবে, সর্বপ্রথম আপনার রোগীর, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে একজন রোগীর সমস্যা সমাধানের জন্য অলরেডি 5 জন 6 জন এরকম যে 7, আমিও দেখি 14 জন ডক্টর কিন্তু আপনারা দেখিয়েছেন সমস্যা সমাধানের জন্য। তো ওই ক্ষেত্রে সব চিকিৎসক দেখানোর পরে লাস্টে যখন আমাদের ফিজিওথেরাপি চিকিৎসাতে আসেন, তখন এই ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টটাই আমি দেখলাম যে এটা আসলে হচ্ছে না। ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসছে, একটা গ্রস ধারণা নিয়ে আসছে, বা এখানে এসে সরাসরি বলে দেয় যে আমি তো একজন ডক্টর দেখিয়ে আসছি, আবার কেন চিকিৎসক দেখাবো, এই ধরনের প্রশ্ন মানে আসে। বা এমনও হয় যে আমাকে রোগী কল দিছে বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল দিছে, সেখানে আমি রিসিভ করেছি, সেখানে দেখেছি যে এই কথা বলতে যে আবার কি সে ডক্টর দেখাবো, আমি তো একজন ডক্টর দেখিয়ে আসছি, এই ধরনের কথা আসে। কিন্তু আপনার যে মেডিসিন চিকিৎসা পদ্ধতি, তার একটা স্পেশালিটি থাকবে, তার অ্যাসেসমেন্ট আলাদা থাকবে। আপনার ফিজিওথেরাপি চিকিৎসার একটা স্পেশালিটি, আলাদা মেডিকেল ব্রাঞ্চ। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার যে স্বাধীন স্পেশালিটি থাকে, স্বাধীন প্র্যাকটিস থাকে, তারও একটা কিন্তু আলাদা অ্যাসেসমেন্ট থাকবে। যদি আপনি এই মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সিস্টেমে আপনি যদি আপনার দ্রুত সুস্থ হতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই সিস্টেমের মধ্যে যেতে হবে। এখন ধরেন আপনি অ্যাসেসমেন্ট ছাড়া আপনি যদি চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার চিকিৎসাটা ফুলফিল হবে না, সম্পূর্ণ হবে না। আপনি জাস্ট হচ্ছে একটা নামমাত্র চিকিৎসার উপরে চলে যাবেন বা আপনি নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসবে না। যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসার উপর আজকে বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে কিন্তু অনেক এটার পজিটিভেশন ট্রেনিং সহ আরো আদার এভিডেন্স রিসার্চ বেস সব অনেক মানে মেথডই কিন্তু আপনার ফিজিওথেরাপি চিকিৎসা এখন অন্তর্ভুক্ত হচ্ছে। তো রোগীর সুস্থ করার জন্য আপনার যে চিকিৎসাটা দরকার, সেটা আপনাকে সঠিকভাবে নেওয়াটাই উত্তম। তো ওই ক্ষেত্রে উত্তম যেটা হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ফিজিওথেরাপি চিকিৎসার বেলায়। ধরেন একজন ব্যথা রোগী আমার কাছে আসলো, এক্ষেত্রে আমি যদি রোগীটাকে অ্যাসেসমেন্ট না করি তার সিস্টেমে, আপনার সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ব্যবস্থাপনায় আপনার অনেক সিমটম এগুলো বুঝে শুনে মানে আপনার বাদ চলে যায়। তো ওই ক্ষেত্রে যখন আপনার অ্যাসেসমেন্টটা করি রোগীর সিস্টেম অনুসারে, আমি যদি ইন্টারন্যাশনাল এভিডেন্স অনুসারে আগাতে চাই, ওই ক্ষেত্রে অবশ্যই এই অ্যাসেসমেন্টটা ফিল আপ করে তার কি সমস্যা হয়েছে, তার মেডিসিন স্পেশালিটি, তার এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আদার যে ক্লিনিক্যাল রিপোর্ট, এগুলো সব চেক করে যখন আমরা ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টে করে যখন রোগীর ডায়াগনোসিস নির্ধারণ করে বা আইডেন্টিফাই করে যে তার এই সমস্যা হয়েছে, তার এই চিকিৎসার জন্য, তার সমস্যার জন্য তার এই চিকিৎসা প্রেসক্রিপশন হচ্ছে এই, চিকিৎসা মানে প্ল্যানিংটা হচ্ছে এই। যখন এই সমস্ত সিস্টেমটাকে বুঝে প্রপারলি যখন একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, দেন হচ্ছে সঠিক চিকিৎসা রোগী পায় এবং রোগী কিন্তু দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়। তাই বলবো যে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার বেলায় অ্যাসেসমেন্টটা খুবই জরুরি। আমি চিকিৎসক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা অবশ্যই যে কোনো সেন্টারে আপনার ফিজিওথেরাপি চিকিৎসার জন্য হোক, আপনার ব্যথা, প্যারালাইসিস বা শরীরের অন্য সমস্যার জন্য বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই জনপ্রিয়তা লাভ করতেছে এবং মানুষজন জানতেছে আগের তুলনায়। তো সেক্ষেত্রে আপনি যেই জায়গায় থাকেন সেখান থেকে আপনি যখন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যাবেন, অবশ্যই আপনি যিনি ফিজিওথেরাপি চিকিৎসক আছেন সেটা আগে অ্যাসেসমেন্ট করছে কিনা, আপনি যেখানে যাবেন সেখানে আগে খোঁজ নিয়ে নেবেন যে উনি আসলে ফিজিওথেরাপি চিকিৎসক কিনা। তার ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্ট এবং প্রেসক্রিপশন প্রদান করবে কিনা, এটা আগে নিশ্চিত হবেন। তারপরে গিয়ে আপনি হচ্ছে আপনার চিকিৎসা নিতে যাবেন বা নিবেন। আর আরেকটি বিষয় এখানে আমি বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল সিস্টেমে যে মেডিসিনের যে বাগগুলো থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা বাগ আছে, প্রতিটা সিস্টেমের জন্য আলাদা আলাদা বিভাগ আছে। যেমন চোখের জন্য এক স্পেশালিস্ট, তারপরে হচ্ছে কার্ডিওলজিস্ট মানে আমাদের হার্টের জন্য, দাঁতের জন্য ডেন্টিস্ট, তারপরে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনের জন্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্পেশালিস্ট, ব্রেনের জন্য হচ্ছে নিউরোলজিস্ট, আমাদের হাড় ভাঙ্গার জন্য অর্থোপেডিক্স। এই যে আলাদা আলাদা স্পেশালিটি গুলো, স্পেশালিস্ট রয়েছেন, সবার কাজ কিন্তু প্রত্যেকের ব্রাঞ্চ থেকে, শাখা থেকে কিন্তু আপনার প্রত্যেকেই কাজ করতে হয়, প্রত্যেকের স্পেশালিটি বা অভিজ্ঞতা দিয়ে আপনার সেই কাজগুলো করতে হয়। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা সিস্টেমের মধ্যেও এই ফিজিওথেরাপির যে আলাদা আলাদা সিস্টেমগুলো রয়েছে, সেখানেও কিন্তু ফিজিওথেরাপি আলাদা স্পেশালিটি রয়েছে। এটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনার নিজের জন্য। একজন রোগীকে অবশ্যই জিনিসগুলো জেনে রাখা উচিত। এখন এই ভিডিওটির শেষ প্রান্তে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে
ফিজিওথেরাপি চিকিৎসার বেলায় আরেকটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে যে যখন কোনো চিকিৎসকের নিকট থেকে ফিজিওথেরাপি চিকিৎসা রেফার হয়ে আসে, সেক্ষেত্রে রোগীকে একটা সামান্য ধারণা দিয়ে দেওয়া হয়, অথবা আপনার হচ্ছে অ্যাবলা বলে কিছু আপনার বলে দেয়। তো ওই ক্ষেত্রে আপনার সময়ের একটা ব্যাপার, যে ধরেন আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসছেন, তো এই ক্ষেত্রে একজন প্যারালাইসিস রোগী, তাকে এমনও আমি পেয়েছি যে 3 দিন 4 দিন বা 7 দিন বা 15 দিন চিকিৎসা দিতে বলে দেওয়া হয়, যে আর বেশি দেওয়া যাবে না, বাসায় আপনার চিকিৎসা নেবেন। এখন বিষয় হচ্ছে সংক্ষেপে বলি যে আপনার প্যারালাইসিস রোগীর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কদিন লাগবে, এটা উক্ত রোগীকে অ্যাসেসমেন্ট ব্যতীত আপনার এটা বলা সম্ভব না যে কতদিন লাগতে পারে। এমনও যে খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু লাগতে পারে, আবার বেশি সময় লাগতে পারে। প্যারালাইসিস রোগীর জন্য যে সময় কতটুকু নির্ধারণ করব, ওইটা কিন্তু অবশ্যই আমাদেরকে ওই ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট থেকে অ্যাসেসমেন্ট করে জেনে নিতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যথার চিকিৎসার বেলায় কিন্তু সেম, আপনার ব্যথার চিকিৎসার বেলায় যে রোগীর সুস্থ হইতে গেলে আপনার কতদিন দরকার হবে, সেটাও কিন্তু আপনারা কিন্তু একজন ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট থেকে জেনে নেবেন, যে তার ফলো আপ কিভাবে দিতে হবে, সবকিছু জেনে নেবেন। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আমি আসলে আপনাদের থেকে কি ইনফরমেশন দিতে যাচ্ছি, যাতে আপনাদের এই বিষয়গুলো উপকারে আসে, আপনারা জন্য সময়ের মধ্যে সঠিক চিকিৎসা নিতে পারেন আপনাদের স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য। আর এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক প্রশ্ন উত্তর দিয়ে সহযোগিতা করতে। আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর পেজে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন, যাতে এই তথ্যটা অন্য আরো যারা যেন পায়, যাতে তাদেরও উপকৃত হয়, তারা সচেতন হতে পারে। ধন্যবাদ।